কঠোর বিধিনিষেধ তুলে নেয়ার দিন থেকেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। লঞ্চে ভিড়, সড়কেও একই অবস্থা। সারা দেশে করোনায় 226 জনের মৃত্যু। টিকার বয়সসীমা 18 করার চিন্তা ভাবনা। ভাসানচরে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। শতাধিক পুকুরে ছাড়া হচ্ছে লাখ লাখ মাছের পোনা, দেয়া হচ্ছে অন্য সহায়তাও। প্যাকেটের গায়ে লেখা থাকলেও গুঁড়ো দুধে নেই পুষ্টি উপাদান। ডিএসসিসির অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য। লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি বিএসটিআই এর। ভোরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ঈদের জন্য কঠোর বিধিনিষেধ তুলে নেয়ার প্রথম দিন থেকেই যান চলাচলে উধাও স্বাস্থ্যবিধি। উপচে পড়া যাত্রী নিয়েই চলছে লঞ্চ। সংক্রমণ ঝুঁকি থাকলেও গাদাগাদি করেই বাড়ি যেতে মরিয়া দক্ষিণাঞ্চলবাসী। একই চিত্র সড়ক পথেও। দ্বিগুণ ভাড়া নিয়ে পাশাপাশি সিটে বসানোর অভিযোগ করেছেন যাত্রীরা। তবে এক আসন ফাঁকা রেখে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে ট্রেনের যাত্রা। নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচলের শুরুর দিনের বিকাল। টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়। লঞ্চের ডেকে যে যেভাবে পারছেন গাদাগাদি করে বসে পড়ায় উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব বলতে কিছুই নাই এখানে। ওনারা পুরো লঞ্চ ভর্তি করেই ছাড়বে, আল্লাহ যত যাই বলি না কেন। কালকে শুনছি যে লকডাউন শিথিল হয়েছে, এই জন্য আজকে সতর্কে চলে আসি, দেশে রওনা করছি। রোজারিতে যাইতে পারি নাই, বাড়িতে তো আমার বাবা মা আছে। যেই কেবিন ছিল 2500 টাকা, সেই কেবিন 7000 8000 টাকা নিচ্ছে। তখন বলেছে লঞ্চের কেবিন ওকে, তখন তো মেয়েরা যে এত খুশি। বৃহস্পতিবার ভোর থেকেই নৌপথের যাত্রীদের মাঝে দেখা যায় এই চিত্র। প্রায় 3 সপ্তাহের কঠোর বিধিনিষেধের পর ঈদ যাত্রায় সবাই যেন হুমড়ি খেয়ে পড়ছেন লঞ্চ টার্মিনালে। তবুও সন্তুষ্ট নন লঞ্চ মালিকরা। ভাড়া সরকার 60% বাড়াইছে, কিন্তু আমরা 60% পাচ্ছি না। আপনারা দেখেন গাদাগাদি, আমরা তো দেখি যাত্রী কতজন, আমরা আইডিয়া আছে। যাত্রী বেশিরভাগই ঘুরতে আসছে, আজকে দেখতে আসছে সদরঘাট। একই চিত্র সড়কের পথের যাত্রায়। নিয়ম থাকলেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পাশাপাশি সিটে যাত্রী বসানো হচ্ছে। অনেকে আবার মাস্ক ছাড়া। বেশি ভাড়া নেয়ার অভিযোগও যাত্রীদের। ডবল সিটি টাকা দিছি, এখন আসে বলতেছে যে এভাবে বসতে হবে। সিটে কোনো স্প্রে করতে আমি দেখিনি, আমি ফার্স্ট আসছি বাসে। বলছে 200 টাকা করে নিব এক সিট করে, এখন আবার সাথে লক বসাইছে, 200 টাকা করে নেয়। এদিন যানবাহনের বাড়তি চাপ থাকায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত প্রায় 15 কিলোমিটার অংশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। 10 কিলো রাস্তা আসতে পারিনি এতক্ষণে 3 ঘন্টায়। এদিকে ভিন্ন চিত্র দেখা গেছে ট্রেনে। স্বাস্থ্যবিধি ঠিক রাখতে দাঁড়িয়ে থাকা ট্রেনে করা হচ্ছে জীবাণুনাশক স্প্রে। স্টেশনের প্রবেশ মুখে যাত্রীদের দেয়া হচ্ছে স্যানিটাইজার। মাস্ক ছাড়া কাউকে প্রবেশও করতে দেওয়া হয়নি। এক আসন ফাঁকা রেখে বসছেন যাত্রী। শারীরিক দূরত্ব বজায় রেখে আমাদেরকে ঢুকাইছেন। খুব ভালো পরিবেশ, এক সিট ফাঁকা রেখে বসাচ্ছে এখানে। বৃহস্পতিবার সকাল 11টার দিকে স্টেশন পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রী। এ সময় তিনি জানান, যাত্রার শেষ দিন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করা হবে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। নদীতে স্রোত থাকায় এবার শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ঈদ যাত্রায় ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। স্রোত থাকায় এবার চলতে দেওয়া হবে না স্পিড বোট। এদিকে ঈদ সামনে রেখে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে যুক্ত হলো আরও নতুন 2টি ফেরি। এতে ফেরি পারাপার কিছুটা ভোগান্তি কমে আসবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। কোরবানির ঈদ সামনে রেখে বিধিনিষেধ শিথিলের প্রথম দিনই শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে যাত্রী বোঝাই করে চলতে দেখা যায় প্রত্যেকটি লঞ্চকে, যেখানে ছিল না কোনো সামাজিক দূরত্ব। তবে নদী উত্তাল থাকায় ছিল মারাত্মক ঝুঁকি। একই অবস্থা ফেরিতেও। প্রত্যেকটি ফেরি যানবাহনে ঠাসা, গাড়ির লম্বা লাইন ছিল শিমুলিয়া পাড়েও। গাড়ি ও যাত্রীচাপ বিবেচনায় এদিন পুরানো 15টির সাথে আরও 2টি ফেরি যুক্ত করেছে নৌ মন্ত্রণালয়। বিআইডব্লিউটিসি জানায়, নদীতে স্রোত বেশি হওয়ায় পারাপারে সময়ও বেশি লাগবে। এ কারণে আসন্ন ঈদে ফেরিটি প্রত্যাশার চেয়ে কম হতে পারে। পানির স্রোত এত বেশি যে আমাদের সময় বেশি লাগতেছে। তারপরও আমরা ফেরির সংখ্যা বাড়ানোর চেষ্টা করব এবং বাড়িয়ে এই যে যাত্রীর যে চাপটা, এই চাপটা সামাল দেওয়ার চেষ্টা করব। বিআইডব্লিউটিসি জানায়, এবার ঈদেও ঝুঁকি বিবেচনায় স্পিড বোট বন্ধ থাকবে। তবে ফেরির পাশাপাশি লঞ্চ যাতে নাব্য সংকটে না পড়ে সেজন্য ড্রেজিং করতে তাদের প্রস্তুতি রয়েছে। 7টা ড্রেজার এখন প্রস্তুত আছে, আরও
7টা ড্রেজার এখানে আনার জন্য আমরা টেন্ডার করে রেখেছি। আর যদি কোনো কারণে গতবারের মতো আমাদের শিমুলিয়া ঘাটটা ভেঙে যায় তাহলে আমরা বিকল্প ব্যবস্থা হিসেবে আরও কয়েকটি জায়গা আমরা নির্ধারণ করেছি। দুটি নতুন ফেরি উদ্বোধন শেষে নৌ প্রতিমন্ত্রী জানান, বিধিনিষেধ শিথিলের 8 দিন ফেরিতে যাত্রীবাহী গাড়ি পারাপার করতে অগ্রাধিকার দেওয়া হবে। পণ্যবাহী যেটা, সেটা তো স্বাভাবিকভাবে সন্ধ্যার পর থেকেই আমরা ছেড়ে দেই। আবার যখন একটা এই বিধিনিষেধের মধ্যে আবার যাত্রীদের প্রায়োরিটি, কোনো ধরনের প্রায়োরিটি নাই, সেখানে আবার পণ্যের ফার্স্ট প্রায়োরিটি। কাজেই আমাদের এখানে অবস্থা বুঝেই আমাদের স্থানীয় প্রশাসন, বিআইডব্লিউটিএ, টিসি এগুলো ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে 4টি ঘাটে নতুন 2টি সহ মোট 17টি ফেরি চলাচল করছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এদিকে রাজধানী ফিরেছে আগের রূপে। সড়কে যানজট, দোকানপাট খোলা, বিপণী বিতানেও বেড়েছে ভিড়। নগরীতে বেড়েছে মানুষের চলাচল। অনেকটাই আগের রূপে ঢাকা, মানুষের কোলাহল, যানজট আর ব্যস্ত রাজপথ। লকডাউন শিথিলের শুরুর দিনই নগরীতে গণপরিবহন সহ সব ধরনের যানবাহন নেমেছে। লকডাউনের কারণে যে কটি সেক্টর বেশি দুর্ভোগে ছিল তার মধ্যে অন্যতম গণপরিবহন। যদিও অল্প কদিন, তারপরও তো গাড়ির চাকা ঘুরবে। লকডাউনের সময় কি করুন, পেটের রিক্সা চালাইতে, কর্মবন্ধ করতে, পেট তো আছে। 15 দিন ছিলাম বেকার, এখন একটু চলতেছে আজকের থেকে ভালো। 8 দিনের যে শিথিলতা, সে কারণে স্বস্তি যেমন আছে তেমনি অস্বস্তিও আছে। খিদে ঘরমুখ মানুষের কারণে নগরীতে যাত্রী কম। শাহবাগে মোচর ঘুরমো, তারপরে গাবতলি বন্ধ, খালি গাড়ি নিয়ে যাওয়ান লাগবে। আবার উল্টো চিত্রও আছে, অনেক পরিবহন স্বাস্থ্যবিধি মানছে না, যাত্রী উঠছে গাদাগাদি করে। আই এম চ্যালেঞ্জ, বিআরটিসিতে নিয়ম মানতেছে না। 2 সিটে আমরা নেব না, তো থাকলে নামা দিব, এখনই নামা দিব, এখনই নামা দিব। 2 জনে একজন, 2 সিটে একজন। মানুষেরা বলছেন, দীর্ঘদিন জমে থাকা কাজ নিয়ে আজ অনেকেই নেমেছেন রাস্তায়। এদিকে নগরীর শপিং মল, মার্কেটগুলো খুলেছে, তবে সেখানেও ক্রেতার সংখ্যা কম। এই 5 দিন আমরা দোকানদারি করে আমরা স্টাফের বেতন দিব না নিজেদের খরচা উঠাবো? আমি তো নিজেও টাকা রেখে দিব, কিছু কিনবো না, কারণ পরবর্তী বন্ধ সময় আমারও তো টাকা লাগবে। ক্রেতারা বলছেন, ঈদ শপিং নয় বরং জরুরি কেনাকাটাই বেশি প্রয়োজন। কিছু টুকটাক জিনিসের প্রয়োজন হয়েই থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কেনাকাটা করতে আসছি, বাট ঈদ উপলক্ষে কিন্তু না। দিনের পর দিন লকডাউন চলুক, সেটি কেউই চায় না। আর তাই লকডাউন থেকে বাঁচতে করোনা সংক্রমণের হার কমাতে হবে, এজন্য স্বাস্থ্যবিধি না মেনে উপায় নেই। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বিধিনিষেধের সময় শিল্প কারখানা খোলা রাখার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন শিল্প মালিকরা। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সঙ্গে বৈঠকের পর গতকাল বিকেলে বিজিএমইএ সভাপতি একথা জানান। পোশাক কারখানা বন্ধ থাকলে বিপুল পরিমাণ আন্তর্জাতিক অর্ডার বাতিল হবে বলেও জানান তিনি। চিঠি দিয়েছি যে সার্বিক পরিস্থিতি, যে এই লকডাউন হলে যে সময়টা বন্ধ থাকবে, এই বন্ধের মধ্যে আমাদের শিল্প, বিশেষ করে রপ্তানিমুখী যে পোশাক শিল্প আছে, সেটার আন্তর্জাতিকভাবে কিভাবে এফেক্টেড হবে। আমাদের আবেদন হয়েছে যে আমাদের শিল্প কারখানা যেন খোলা থাকে, কারণ আমরা জানি যে ইকোনমিতে শিল্প কারখানা যদি খোলা না রাখা যায় তাহলে ইকোনমিতে এটার একটা মারাত্মকভাবে নেতিবাচক এফেক্ট হবে। ভোর 4টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে লেবানন থেকে দেশে ফিরেছেন 4 শতাধিক প্রবাসী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, জাফর, প্রবাসীদের দেশে ফিরে আসার খবর জানাতে আমরা এখন এয়ারপোর্টে আছি। আমরা যে ভোর 4টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লেবানন থেকে 411 জন প্রবাসী সহ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ফ্লাইটে অনেক প্রবাসী দেশে ফিরেছেন আজকে, এবং যাদেরকে কোয়ারেন্টাইন করতে হচ্ছে, অর্থাৎ যাদের টিকা নেওয়া হয়নি 1 ডোজও, কিংবা 1 ডোজ নেওয়া হয়েছে আর 1 ডোজ বাকি আছে, তাদেরকে কিন্তু কোয়ারেন্টাইন করতে হচ্ছে। এই কোয়ারেন্টাইন কিন্তু কেউ নিজ খরচে হোটেলে, কেউ শর্ত সাপেক্ষে হোম কোয়ারেন্টাইন, এবং কাউকে সরকারিভাবে যে কোয়ারেন্টাইন সেন্টার আছে সেই সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখন আমরা যে গেটটাতে আছি, এই গেটটাতে অবশ্য যাদের কোয়ারেন্টাইন করতে হবে না, অর্থাৎ যাদের করোনার সংক্রমণ ঝুঁকি এবং যে করোনার টিকা দুইটাই নেওয়া হয়েছে, তারা এই গেট দিয়ে বের হচ্ছেন। এখানে আমরা বেশ কয়েকজন সৌদি ফেরত প্রবাসীর সাথে কথা বলেছি, তারা তাদের যে গন্তব্য অর্থাৎ নিজ বাড়িতেই ফিরে যাচ্ছেন। এই গেট দিয়ে যারা বেরোচ্ছেন তাদেরকে থাকতে হচ্ছে না কোয়ারেন্টাইনে। এবং আমরা 2 নম্বর গেট
গেটে ছিলাম, সেই 2 নাম্বার গেটে আসলে যাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হবে তাদেরকে ওই গেট দিয়ে বের করা হচ্ছে এবং তাদের কাগজপত্র যাচাই বাছাই করার পরে তারা বের হচ্ছেন। যাদেরকে হোটেলে যারা বুকিং দিয়েছেন হোটেল কর্তৃপক্ষ এসে তাদেরকে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে কোনোভাবেই নিজস্বভাবে ছেড়ে দেওয়া হচ্ছে না, অর্থাৎ যে বাধ্যতামূলক কোয়ারেন্টিন এবং সেটা কর্তৃপক্ষের নজরদারির ভেতরেই কাগজপত্র যাচাই বাছাই করে তাদেরকে সেভাবে ছেড়ে দেওয়া হচ্ছে যেন কোয়ারেন্টিন নিশ্চিত করা যায়, কারণ করোনার যে সংক্রমণ সেই সংক্রমণটা কিন্তু আবার বাড়ছে। তবে জাফর, এখানে আপনি হয়তো খেয়াল করেছেন যে এখানে টিকার 2 ডোজ টিকা সম্পন্ন করা মানুষ আছে, কিন্তু এর বাইরে যে স্বজনরা আছেন এবং এই মানুষগুলোর ভেতরে কিন্তু আসলে কোনো ধরনের ডিস্টেন্সিং অর্থাৎ সামাজিক দূরত্ব বা অন্যভাবে যে মাস্ক পরার বাইরে আর যে স্বাস্থ্য সচেতনতা বা সতর্কতা সেই জায়গাটা কিন্তু এই জায়গাটাতে একদমই চোখে পড়ার মতো না। খুব ক্রাউড, অনেক ভিড় করে সবাই দাঁড়িয়ে আছেন, স্বজনরা বাইরে দাঁড়িয়ে আছেন এবং সেক্ষেত্রে তো একদমই স্বাস্থ্য সচেতনতার যে জায়গাটা সেটা নাই, অন্তত 1 নাম্বার টার্মিনাল 1 নম্বরে। আর টার্মিনাল 2 নাম্বারটাতে যেখানে কোয়ারেন্টিন মেনটেন করতে হচ্ছে সেখানে কিন্তু আসলে বেশ স্বাস্থ্যবিধির স্বাস্থ্য সচেতনতা এবং যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো মানা হচ্ছে। এখানে যারা আসছেন তারা আসলে বিভিন্ন কারণেই আসছেন, কারোর ছুটি শেষ হয়ে গেছে, যাদের ওখানে থাকার মেয়াদ শেষ হয়ে গেছে তারা আসছেন, কেউ আসছেন যারা ছুটি নিয়ে অবকাশ যাপনের জন্য আসছেন বা পরিবারের সাথে সময় কাটাতে আসছেন, কেউ আসছেন পারিবারিক কোনো বিশেষ কারণে পরিবারকে সময় দেওয়ার জন্য তারা আসছেন এবং অনেকেই আমরা যেটা জানতে পেরেছি কেউ কেউ আসছেন বাধ্য হয়ে আসছেন, অর্থাৎ সেখানে তাদের থাকার বৈধ কাগজপত্রের মেয়াদ শেষ হওয়ার কারণে তারা আসতে বাধ্য হয়েছেন এবং দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু তারা যে রেগুলার ফ্লাইট যেহেতু বিমান চলাচল করছে না সেই ক্ষেত্রে কিন্তু তারা দীর্ঘদিন অপেক্ষা করার পরে তাদের যেখানে কাজ করেন সেই কোম্পানির সাথে সমন্বয় করে দেশের পরিস্থিতি বিবেচনা করে করোনার টেস্ট সার্টিফিকেট সংগ্রহ করে সব কিছু করে কিন্তু তাদের আসতে আসলে খুব একটা সহজভাবে কিন্তু তারা আসতে পারেনি, অর্থাৎ তাদেরকে আসার জন্য বেশ সময় নিয়ে প্রস্তুতি নিতে হয়েছে এবং তারপরে কিন্তু তারা আসতে পেরেছেন এবং দেশে আসার পরেও যে তারা খুব স্বাভাবিকভাবে আবার কবে ফিরবেন সেই ক্ষেত্রেও যে কঠোর বিধি নিষেধ বা ফ্লাইট চলাচলে যে নিষেধাজ্ঞা যদি আরোপ হয় সেক্ষেত্রেও কিন্তু তারা খুব একটা যে নিশ্চিতভাবেই যে আসছেন আবার ফিরে যাবেন খুব দ্রুত বা সময় মতো সেই জায়গা থেকেও কিন্তু তারা তেমন কোনো কিছু বলতে পারেনি। তবে তারা আশা করেন যে সব কিছু স্বাভাবিক হবে এবং তারা স্বাভাবিকভাবেই আবার তাদের কর্মস্থলে ফিরে যেতে পারবেন। তো জাফর, আমার কাছে এয়ারপোর্ট থেকে প্রবাসীদের দেশে আসার এই মুহূর্তের এই ছিল সবশেষ খবর। লেবানন সহ বিভিন্ন দেশ থেকে শত শত প্রবাসী দেশে প্রবেশ করছেন, তাদের বিষয়ে বিস্তারিত জানাতে এয়ারপোর্ট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। করোনার মৃত্যুর মিছিল থামছেই না। গত 24 ঘন্টায় সারা দেশে 226 জনের মৃত্যু হয়েছে। সর্বোচ্চ ঢাকা বিভাগে 74 জন আর দ্বিতীয় সর্বোচ্চ খুলনায় 52 জন মারা গেছেন। প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে এখন করোনা উপসর্গের রোগী। এর মধ্যে সাধারণ মানুষের ঈদ যাত্রায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী যাত্রা কোথায় গিয়ে থামবে? মানুষের মনে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে মিনিটে মিনিটে ভর্তি হচ্ছেন রোগী। অক্সিজেন সিলিন্ডারই এখন বেঁচে থাকার একমাত্র ভরসা। 24 ঘন্টায় দেশে করোনায় সর্বোচ্চ মারা গেছে ঢাকা বিভাগে 74 জন। এছাড়া খুলনা বিভাগে 52 জন, রাজশাহীতে 24, চট্টগ্রামে 42, রংপুরে 13 জন, ময়মনসিংহ বিভাগে 10 জন, সিলেট বিভাগে 5 জন ও বরিশাল বিভাগে 6 জন মারা গেছেন। সামনে কোরবানির ঈদ আছে, সেখানে কিন্তু জনগণ যদি স্বাস্থ্যবিধি না মানে তাহলে গত রোজার ঈদের প্রায় 1 সপ্তাহ পর আমরা যে ঊর্ধ্বগতি দেখেছিলাম এখানে সেই ঊর্ধ্বগতি হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। রাজশাহীতে আইসিইউ আর শয্যা পেতে বেগ পেতে হচ্ছে রোগীদের। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে কোভিড-19 মারা গেছেন 3 জন। করোনার দাপটে টালমাটাল দক্ষিণাঞ্চল, কোনোভাবেই মৃত্যুর মিছিল থামছে না। খুলনার কোভিড হাসপাতালগুলোতে করোনায় মৃত্যু হয়েছে 12 জনের। যেখানে আমরা আসতেছি এখানে কিওর হওয়ার জন্য, কিন্তু দেখা গেল আমরাই সংক্রমিত হয়ে যাচ্ছি। নিয়ন্ত্রণহীন পরিস্থিতি ময়মনসিংহেও। একদিনে নগরীর মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছেন 2 জন। যখন যায় অবস্থা তখন ভর্তি করে। আইসিইউতে একটু সময় লাগে, ঘুরতে হয়। মৃত্যুর হার বেড়েছে বগুড়াতেও। 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। আর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে একদিনে করোনায় মারা গেছেন 11 জন।
বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন একজন। ফরিদপুরেও কমছে না করোনায় প্রাণহানি। 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। জ্বর উঠলে মানুষের কষ্ট হচ্ছে, রোগী তো কিছুক্ষণ পরপরই মারা যাচ্ছে। মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে চট্টগ্রামেও, একদিনে 10 জন মারা গেছেন। এছাড়াও উচ্চ ঝুঁকিতে থাকা যশোরের 5 জন, ঝিনাইদহে 6 জন ও সাতক্ষীরায় 1 জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে বয়সসীমা এবার 35 থেকে কমিয়ে 18 করার চিন্তাভাবনা করছে সরকার। গতকাল সকালে ঢাকা মেডিকেলে আইসিইউর ওপিডি শেডের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগস্টেই ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার বড় চালান দেশে আসবে। আবারও গতি এসেছে টিকাদান কর্মসূচিতে। সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে টিকায়। বয়সসীমা 40 থেকে 35 করায় বুধবার মধ্যরাতেই 1 কোটির মাইল ফলক ছুঁয়েছে সুরক্ষার নিবন্ধন, যার প্রভাব পড়েছে টিকা কেন্দ্রগুলোতেও। সুন্দর মনোরম পরিবেশে আমি খুব টিকা পাচ্ছি সৌদি আরব যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, টিকার সুন্দর মতন দিতেছি, কোনো সমস্যা হয় না। আমি 9 তারিখে অ্যাপ্লিকেশন করছি, 14 তারিখে আমার মেসেজ আসছে, কার্ড পাইছি, এখন টিকা দিতে পারতেছি। এরই মধ্যে ঢাকা মেডিকেলের আইসিইউ আর ওপিডি শেডের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, শিক্ষার্থী সহ সব জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে নিবন্ধনের বয়সসীমা করা হবে 18। আগস্টে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার বড় চালান দেশে আসবে বলেও জানান মন্ত্রী। এছাড়া চীন থেকে আরও 1.5 কোটি ডোজ দফায় দফায় আসবে বলেও জানান মন্ত্রী। ভ্যাকসিনের বয়সটা আরও নামিয়ে আসা যায় কিনা এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আলাপ হয়েছে এবং ওনারও একটা নির্দেশনা আছে। আমাদের টেকনিক্যাল কমিটিও কালকে জানিয়েছে যে আমরা 18 বছর বয়স পর্যন্ত আমরা ভ্যাকসিন দিতে পারি, 18 এবং তার ঊর্ধ্বে। আমাদের ইচ্ছা হলো এই 18 বছরের উপরে দেওয়ার পিছনের যুক্তি হলো যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি স্কুল কলেজে পাঠাতে চাই। তিনি জানান, দেশে সরকারি হাসপাতালে মাত্র 25% আইসিইউ আর সাধারণ শয্যা খালি আছে। তাই সচেতন না হলে তৈরি হবে মহাবিপর্যয়। আমাদের সারা দেশে যে বেড রয়েছে 15,000, সেই 15,000 বেডের মধ্যে এখন পর্যন্ত 75% বেডে রোগী আছে এবং 75% আইসিইউ অকুপাইড রোগী আছে। যদি সংক্রমণের হার না কমে তাহলে স্বাস্থ্য সেবায় বিরাট চাপ পড়বে। বৃদ্ধ ও শিশুরা যাতে কোরবানির হাটে না যায় সে ব্যাপারেও সবাইকে সতর্ক করেন উত্তরের মেয়র। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কিছুটা অনিশ্চয়তা কাটিয়ে নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতির উন্নতি হলে সংক্ষিপ্ত সিলেবাসে 3টি বিষয়ে নেওয়া হবে পরীক্ষা। যদি সম্ভব না হয় তবে আগের পরীক্ষার নম্বর এবং অ্যাসাইনমেন্টের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে। মহামারীতে থমকে যাওয়া শিক্ষা ব্যবস্থায় গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষার্থীদের 60 দিন এবং এইচএসসি পরীক্ষার্থীদের 84 দিন ক্লাস করিয়ে পরীক্ষা নিতে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে এ সময়ে ক্লাস নেওয়া সম্ভব হয়নি। অনিশ্চয়তার মধ্যে পড়ে এই 2 পাবলিক পরীক্ষার 44 লাখ পরীক্ষার্থী। আশা করছি এ নিয়ে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানান, সংক্ষিপ্ত সিলেবাসে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা তাদের। 3 ঘন্টার পরীক্ষার সময় কমিয়ে করা হবে 1 ঘন্টা 30 মিনিট, আর 100 নম্বরের মান কমিয়ে করা হবে 50। কোভিড-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক 3টি নৈর্বাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটোই হ্রাস করে পরীক্ষা গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর কোভিড পরিস্থিতি অনুকূলে না এলে অ্যাসাইনমেন্টের পাশাপাশি পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল নির্ধারণ করা হবে। আর সংক্ষিপ্ত আকারে হলেও পরীক্ষায় অংশগ্রহণ করেই ফল পেতে চান শিক্ষার্থীরা। আমরা চাই যেভাবে হোক পরীক্ষাটা নেওয়া হোক, আমাদের যেন কোনোভাবে অটো পাস দেওয়া না হয়। ঈদের পর অনলাইনে শুরু হবে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত প্রায় 500 জনের মধ্যে 200ই শিশু। এর মধ্যে ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে আছে কয়েকজন। ঘরের মধ্যে আর বাড়ির আশপাশে জমে থাকা পানিতে জন্মানো এডিস মশা করোনাকালে ঘরবন্দি শিশুদেরই বেশি ঘায়েল করছে। তাই অভিভাবকদের আরও সতর্ক হওয়ার তাগিদ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ডাক্তার বলছে
আল্লাহকে ডাকেন, দেখা যাক কি হয়। রক্তের বাঁধন নেই, তবুও সম্পর্কে মা। শ্যামলী শিশুপল্লীর ৯ বছরের ইয়ামিন আইসিইউতে লড়ছে ডেঙ্গুর সঙ্গে। বাইরে অসহায় মায়ের আর্তনাদ। নাহিদা গর্ভধারিণী না হলেও ৯ বছরের মমতার বাঁধন এখন সংকটে। আর আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহ যেন আমার ছেলেকে আমার কাছে ফিরায় দেয়। ইয়ামিনের মতো আরও 2 জন শিশু এখন একই আইসিইউতে। আর ঢাকা শিশু হাসপাতালের ওয়ার্ডে ভর্তি আছে আরও 17 জন। গত 1 মাসে ডেঙ্গু নিয়ে প্রতিদিনই 2-1 জন করে শিশু ভর্তি হচ্ছে রাজধানীর এই হাসপাতালটিতে। বুঝতে পারিনি ওর যে ডেঙ্গু, 4 দিন একদম পুরাই 105 জ্বর ছিল। ডেঙ্গু তখন প্লাটিলেট ছিল 1,42,000, পরের দিনেই ওটা 42,000 চলে আসে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে এই মৌসুমে আক্রান্তের 40%ই 8 থেকে 16 বছরের মধ্যে। স্কুল বন্ধ বাইরে যাওয়াও। ফলে শিশুরাই বেশি পড়ছে ঘরকুনো এই এডিসের কবলে। সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত আমাদেরকে ডেঙ্গুর ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সিটি কর্পোরেশনের তৎপরতার পাশাপাশি এডিস নিয়ন্ত্রণে ব্যক্তি পর্যায়ে সচেতনতা সবার আগে দরকার বলে মনে করেন চিকিৎসকরা। শুধুমাত্র সিটি কর্পোরেশন দায়িত্ব দিলে হবে না। এই যে এডিস মশাটা কিন্তু আমাদের এটা গৃহপালিত একটা মশা। দ্যাটস ওয়াই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ঘরের আসবাবপত্রগুলো যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ডেঙ্গু বাহক এডিস মশা নিয়ন্ত্রণে চলতি সপ্তাহে 10 দিনের বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীর ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে এখানকার 120টি পুকুরে ছাড়া হচ্ছে 6 প্রজাতির লাখ লাখ মাছের পোনা। এই মাছ রোহিঙ্গারা যেমন নিজেরা খেতে পারবেন, তেমনি বাজারে বিক্রিও করতে পারবেন। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় ভাসানচর থেকে আরও জানাচ্ছেন কমল দে। নোয়াখালীর ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে কাজ শুরু করেছে বাংলাদেশ সরকার। এরই অংশ হিসেবে এখানকার পুকুরে ছাড়া হচ্ছে লাখো মাছের পোনা। মূলত 6 প্রজাতির মাছ, মৃগেল, রুই, কাতাল, তেলাপিয়া এবং গাছকাপ। বৃহস্পতিবার রাতে এখানকার পুকুরে এসব মাছ ছাড়া হয়। বিশেষ করে নোয়াখালী এবং হাতিয়া অঞ্চল থেকে এই মাছের পোনা নিয়ে আসা হয়েছে ভাসানচরে। প্রকল্প পরিচালক নৌবাহিনীর কমোডর রাশেদ সাত্তার আনুষ্ঠানিকভাবে এই পুকুরে মাছ অবমুক্ত করেন। সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে নানা যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তারই অংশ হিসেবে এই মাছ ছাড়া হচ্ছে বলে জানান তিনি। 19,000 যে বাস্তুত মায়ানমার নাগরিক রয়েছে তারা এই পর্যন্ত মোট 38টি ক্লাস্টারে বসবাস করছে। প্রতিটি ক্লাস্টারে কিন্তু একটি করে পুকুর রয়েছে। সো ক্লাস্টার ওয়াইজ এই মাছগুলি সমাহারে আমরা বিতরণ করেছি এবং এটা ছাড়ার ব্যবস্থা করেছি। এটা তারাই প্রতিপালন করবে, তারাই এটাকে প্রতিপালন করে বড় করার পরে এটার মাধ্যমে তাদের খাবার যে চাহিদা সেটা পূরণ হবে, প্রোটিনের চাহিদা পূরণ হবে। এই মাছ বড় হলে রোহিঙ্গারা যেমন এই মাছ নিজেরা খেতে পারবে, ঠিক তেমনি তারা বাজারে বিক্রি করে টাকাও আয় করতে পারবে। অপরদিকে রোহিঙ্গারাও বলছে বর্তমানে তাদের যে জীবনমান স্থবির হয়ে আছে, এই মাছ ছাড়া সহ আরও যে কাজগুলি করা হচ্ছে তাতে তা বেড়ে উঠতে পারবে। এখানকার 120টি পুকুরে পর্যায়ক্রমে এসব মাছ ছাড়া হবে। এখন এগুলো বৃষ্টির পানির কারণে মাছ যে আপনার সাদা মাছ যেগুলো ছাড়ছি এগুলো আশা করি সমস্যা হবে না। মাছ বড় বড় করি আর হাইবার লাই বলে কি আর সরকার দিয়ে বড় করি হাইম দিই। টিয়া পয়সা যখন নাই এখানে আর পালনা করি, এখানে আর ধরেন সমাজ বিভাগে মাছ চাই আমরা যে মাছের ফেলার পরে মাঝে মাছের ফালানোর গজ্জম ডর করানোর পর হাইজম কিছু বেশি। গত 3রা ডিসেম্বর থেকে এই শুরু হয় ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর। 6 দফায় মোট 18,000-এর বেশি রোহিঙ্গাকে এই ভাসানচরে নিয়ে আসা হয়েছে। নোয়াখালীর ভাসানচর থেকে কমল দে, সময় সংবাদ। রাশিয়া, ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। উজবেকিস্তানের তাসখন্দে গতকাল আলাদা বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যু ছাড়াও মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি উঠে আসে। 2017 সালের আগস্ট মাসে মিয়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে প্রবেশের পর প্রথমবারের মতো গত সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলমান 47তম অধিবেশনে হিউম্যান রাইটস সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিম অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। এ প্রস্তাবে সংহতি জানানোয় ধন্যবাদ দিয়ে ডক্টর মোমেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়া মিয়ানমারের সেনাপ্রধানের সাম্প্রতিক মস্কো সফর ও অস্ত্র চুক্তির প্রসঙ্গ তুলে ধরেন মন্ত্রী। বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, উপহারস্বরূপ বাংলাদেশকে আরও 1 মিলিয়ন চীনা ভ্যাকসিন দেবে দেশটি।
পদ্মা সেতুতে শেষ হলো পরীক্ষামূলকভাবে রোড কার্পেটিংয়ের কাজ। রিপোর্ট আসলে বর্ষার পরই শুরু হবে মূল রোড স্ল্যাবে ঢালাইয়ের কাজ। আগামী বছরের জুনের মধ্যে সেতুটি যান ও রেল চলাচলের জন্য খুলে দিতে করোনার মধ্যেও দ্রুত গতিতে এগিয়ে চলেছে কর্মযজ্ঞ। মুন্সিগঞ্জ থেকে আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবায়নের একেবারে দ্বারপ্রান্তে। ধাপে ধাপে সেতু চলাচল উপযোগী হচ্ছে এখন। সেতুর রোড স্ল্যাবের উপরে এবার পরীক্ষামূলক চূড়ান্ত কার্পেটিং সম্পন্ন হলো। সেতুর জাজিরা প্রান্তের 40 ও 41 নম্বর খুঁটির মাঝামাঝি পশ্চিম পাশের 2 লেনের 10 মিটার প্রস্থ ও 7 মিটার সড়ক জুড়ে এই কার্পেটিং হয়েছে। প্রথমে কয়েক দফায় প্রায় 3 মিলিমিটার পুরুত্বের ওয়াটারপ্রুফ লেয়ার দেওয়া হয়। এর উপর প্রথমে 60 মিলিমিটার পুরুত্বের একটি লেয়ার, এর উপর আবার 40 মিলিমিটারের আরেকটি লেয়ার দিয়ে কার্পেটিং সম্পন্ন করা হয়। ব্রিজের উপরে 60 মিটার এরিয়াতে সেটা ওপেন স্পন অ্যাসফল্টের পরীক্ষাগত ট্রায়াল। এর আগে সেতুর নিচে মাটিতে পরীক্ষামূলক কার্পেটিং করা হয়েছিল। সেই ট্রায়াল সফল হয়, সেতুর উপরে অবিকল কার্পেটিং হলো। এটি ফাইনাল কার্পেটিং এর মতোই। এখন আরেক দফা কিছু পরীক্ষা নিরীক্ষা হবে। এরপরই বর্ষার পর পুরোদমে সেতু জুড়ে চলবে বিশ্বমানের কার্পেটিং। বড় ধরনের কোনো সমস্যা পাই নাই, কাজই যেভাবে করেছি সেভাবে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে কাজ আগিয়ে যাব। আশা করছি সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে আমরা কাজ শুরু করতে পারবো। সেতুর উপরতলায় বাকি থাকা রোডে স্ল্যাব, শেয়ার পকেট, প্যারাপেট ওয়াল, রেলিং, সড়ক বাতির পুল স্থাপন ও গ্যাস লাইন স্থাপন প্রক্রিয়া চলছে। মহামারী করোনার মধ্যেও পদ্মা সেতুর কাজ পুরোদমে চলছে, এতে খুশি স্থানীয়রা। কার্পেটিং এর কাজ শেষ হতে পারে, তাহলে আমরা গাড়ি দিয়ে যাতায়াত করতে পারবো। এতে পদ্মা সেতু বাস্তবায়নে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। পদ্মা সেতুর অগ্রগতি 94% এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি 87%। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। প্যাকেটের গায়ে নানা পুষ্টি উপাদানের কথা লেখা থাকলেও গুঁড়ো দুধে নেই তেমন কিছুই। মোড়কে দেয়া তথ্যের সঙ্গে সরকার অনুমোদিত গবেষণাগারে পরীক্ষায় ফলাফলে মিলেছে বিরাট ফারাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের খাদ্য নিরাপত্তা শাখার অনুসন্ধানে এমনটাই উঠে এসেছে। অন্যদিকে বিএসটিআই বলছে, এমন অভিযোগের সত্যতা পেলে প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল হতে পারে। আহমেদ সালেহিনের রিপোর্ট। পণ্যের গুণগত মান যাচাইয়ে মাঠ পর্যায় থেকে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নমুনা সংগ্রহ করে গবেষণা চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। পরীক্ষাগারের ফলাফলে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 13টি পণ্যের মধ্যে 8টিরই মান নিয়েই প্রশ্ন রয়েছে। এর মধ্যে রয়েছে প্যাকেটজাত গুঁড়ো দুধ। মোড়কের গায়ে লেখা পুষ্টিগুণের উপাদানের সঙ্গে গবেষণা ফলের যথেষ্ট তফাৎ পায় সিটি কর্পোরেশনের খাদ্য নিরাপত্তা শাখা। বাকি 5টি পণ্যের গবেষণা ফলাফলের অপেক্ষায় তারা। বিডিএস মান মোতাবেক যে প্যারামিটারে যা থাকার কথা ছিল এই পণ্যের ভিতরে টেস্টের রিপোর্টে সেটা পাওয়া যায় নাই। 13টা নমুনা সংগ্রহ করে এর ভিতরে 8টি নিম্নমানের, 5টি গুঁড়ো দুধ এখানে ধরছি, এর ভিতরে 3টে নিম্নমানের, যেমন ডানু, তারপরে আই কনজিউমার ফুড প্রোডাক্ট, তারপরে আপনার স্টারশিপ। তবে এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য শতভাগ মানসম্মত বলে দাবি করে চিঠি দিয়েছে কর্তৃপক্ষের কাছে। বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই যে আমাদের প্রোডাক্ট যে স্ট্যান্ডার্ড দেওয়া আছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মানের সাথে সম্পূর্ণ সেটাকে পুরোপুরি ম্যাচ করে। সুতরাং আমাদের পণ্যের মানের ব্যাপারে যে অভিযোগ আনা হচ্ছে এটার সাথে আমরা মোটেও একমত নই। এদিকে পণ্যের মান নির্ণায়ক সংস্থা বিএসটিআই এর উপপরিচালক জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিলও হতে পারে। যদি আমরা টেস্ট করে পাই, আমরা তবে শোকজ করবো, লাইসেন্স বাতিল করবো, বিক্রয় বিতরণ নিষিদ্ধ করবো যদি আমরা পাই। চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, নির্দিষ্ট মাত্রার উপাদান না থাকায় সাময়িক অসুস্থতার পাশাপাশি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারেন সাধারণ মানুষ। এটা তো আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই দুঃখজনক, কারণ এই ব্যাপারে তাহলে যারা রেসপেক্টেড অথরিটি আছে তাদের নজরদারি আরো বাড়ানো উচিত। ক্যালসিয়ামের জন্য খাবো, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের জন্য খাবো, কিন্তু আমরা এটা পাচ্ছি না। ওই খাদ্য উপাদানটার অভাব আমার শরীরে আমার অজান্তে তৈরি হয়ে যাচ্ছে। স্বাস্থ্যগত আমাদের একটা ঝুঁকি থেকেই যায়। এদিকে মানহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আদালতে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএসসিসি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর ঢাকার ট্যানারি মালিকরা কোটি কোটি টাকা বকেয়া রেখেছেন। নিঃস্বপ্রায় জেলার চামড়া ব্যবসায়ীরা কোরবানির চামড়া সংগ্রহে এবার আগ্রহী নন। এতে জেলা থেকে চামড়া ভারতে পাচারের আশঙ্কা সংশ্লিষ্টদের। এ অবস্থায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় চামড়া ব্যবসায়ী নেতারা। বিস্তারিত বগুড়া থেকে মাজিদুর রহমানের রিপোর্টে।
কদিন পরেই ঈদুল আজহা, কোরবানির ঈদ। ব্যবসায়ীদের চামড়া সংগ্রহের সময়, কিন্তু বগুড়ার মাল গুদাম এবং বাদুরতলা লেনে শুনশান নীরবতা। গুদামগুলোতে নেই ধোয়া মোছা, অধিকাংশই তালাবদ্ধ। ঢাকার ট্যানারি মালিকরা এখানকার ব্যবসায়ীদের কোটি কোটি টাকা বকেয়া রাখায় নিঃস্ব হয়ে পড়েছেন তারা। অনেকের রয়েছে ব্যাংক ঋণও, তাই এবার চামড়া কেনার আগ্রহ নেই তাদের। চামড়া আলাগের অস্তিত্ব নেই, চামড়া আলাদা শেষ। চামড়ার ধস নেমে গেছে, মহাজনেরাই তো টাকা পাচ্ছে না। মহাজনেরা পেলে আমাকে রোগ দিবি। আমি পাবো প্রায় 2.5 কোটি টাকার মতো, 3টে ট্যানারি। 6,000 মাল বেচছি, আজও টাকা পাইনি, ওই কুরবানিত বেচছি। এখন টেলিফোন করলো কয় টাকা না পারলে কই তিনি তুমি। টাকা না থাকলে আমরা কিনবো কি দিয়ে, চলবে কি দিয়ে? আমরা তো আমাকে তো ট্যানারি মালিক টাকা পাওয়া দিচ্ছে না। বিক্রির নিশ্চয়তা না পেলে এবং দাম পড়ে গেলে এবার পশুর চামড়া ভারতে পাচারের আশঙ্কা করছেন স্থানীয় চামড়া ব্যবসায়ী এবং ফরিয়ারা। কিছুটা পাচারও হতে পারে, আবার নষ্ট হয়ে যেতে পারে। মালের দাম যদি কম দেয় সরকার কিংবা ট্যানারিওয়ালারা, আমরা মাল ভারতে পাঠিয়ে দেব। ঢাকা নগরী থেকে সাভারে ট্যানারি হস্তান্তর এবং করোনায় বিদেশে চামড়া বিক্রি করতে না পারার অজুহাত দেখিয়ে ট্যানারি মালিকরা টাকা পরিশোধ করছেন না। এ অবস্থায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় চামড়া ব্যবসায়ী নেতারা। আমরা কোথায় যাব? আমরা এইবারও যদি সরকার আমাদেরকে এইসব কোম্পানি যারা ট্যানারির মালিকরা আছে তাদেরকে দিয়ে যদি আমাদেরকে টাকা পয়সা না দেওয়া হয়, তাহলে এইবারও আমরা চামড়া কিনতে পারবো কি না সন্দেহ আছে। ঢাকার ক্রিসেন্ট ট্যানারি, সালমা লেদার, মিতালি লেদার, মাস্ক লেদার, করিম লেদার, ঢাকা হাইট, আরকে লেদারের কাছে বগুড়া জেলার 20 ব্যবসায়ীর প্রায় 35 কোটি টাকা পাওনা রয়েছে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। কঠোর বিধিনিষেধ শিথিলের পর রংপুর, নওগাঁ ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বসেছে কোরবানির পশুর হাট। তবে এখনও জমে ওঠেনি বেচাকেনা। রংপুর নগরীতে কোরবানির পশুর সবচেয়ে বড় হাট বসেছে বুড়িরহাটে। জেলার খামারি ও পাইকাররা সকাল থেকেই এখানে আসেন পশু নিয়ে। বেচাকেনা জমজমাট না হলেও এখনই দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের মধ্যে। হাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। বিক্রি করছি একটাই 1,56,300। আমার এই গরু মানে আমি 2,20,000 টাকা চাইছি, এখন 1.5 লাখ টাকা বলছে, আমি এখনো দেই নাই। স্বাস্থ্যবিধি কেউ মানতেছে না, যে প্রায় 5% লোকের মুখে মাস। টেম্পারেচার মাপার জন্য মেশিন আমাদের গার্ডকে দিছি এবং নিরাপত্তা বলয় রেখে আমরা হাট পরিচালনা করতেছি। নওগাঁর মহাদেবপুরের চকগড়িহাটে শুরু হয়েছে কেনাবেচা। পছন্দের পশু কিনতে ভিড় করেছেন অনেকেই। 100 থেকে 120 কেজি ওজনের প্রতিটি ষাঁড় বিক্রি হচ্ছে 60 থেকে 65 হাজার টাকায়। ঘুরে ঘুরে দেখলাম গরুর আমদানি কম না, ভালো, কিন্তু দাম তুলনামূলকভাবে একটু বেশি মনে হচ্ছে। মিডিয়াম গরুর দামটা একটু বেশি, হ্যাঁ, বড় গরুর দাম সমানের পর্যায়ে আছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবছর 36টি অস্থায়ী পশুর হাটের অনুমতি দিয়েছে। করোনার কারণে পুরাতন কান্দাপাড়া হাটে প্রথম দিনে ক্রেতা উপস্থিতি কম ছিল। সরকারি নির্দেশ মোতাবেক আমরা 100% পালন করার চেষ্টা করতেছি। প্রতিটা মানুষকে আমরা মাস্ক ছাড়া কেউ হাটে আসতে পারবে না। তারপরে আমরা ছাতা ব্যবহার করতে বলছি, যে ক্রেতা বিক্রেতা উভয় জন্য ছাতা ব্যবহার করে, যার জন্য ডিস্টেন্সের জন্য থাকতে পারে। আহসানুল করিম, সময় সংবাদ। এবার কোরবানির ঈদের অন্যতম আকর্ষণ মুন্সিগঞ্জের রাজা বিক্রমপুরী। দাম হাঁকা হচ্ছে 20 লাখ টাকা। রয়েছে রাজা পালোয়ান ও বিক্রমপুরের সম্রাট। মুন্সিগঞ্জের একটি খামারে এমন হরেক রকমের ষাঁড় বিক্রির জন্য প্রস্তুত। শুধু বিক্রির জন্য ষাঁড়ই নয়, মহিষ, ছাগল ও ভেড়াও রয়েছে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের আরেকটি রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। রাজা বিক্রমপুরী হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের ষাঁড়। মাত্র 2.5 বছরেই এর ওজন দাঁড়িয়েছে 1200 কেজি, আর দাম হাঁকা হচ্ছে 20 লাখ টাকা। আরও রয়েছে 1130 কেজির রাজা পালোয়ান। আমেরিকান ব্ল্যাক অ্যাঙ্গাস জাতের ষাঁড়টিও নান্দনিক। খামারটির জৌলস ছড়াচ্ছে 1000 কেজি ওজনের বিক্রমপুর সম্রাটও। তবে দেখতে বেশি নজর কাড়া হচ্ছে পাকিস্তানি শাহিওয়াল জাতের ষাঁড়। রয়েছে ব্রাজিলের ঘির, চীনা ইতালিয়ান, ভারতের বোল্ডার, বাংলাদেশের দেশাল ও মিরকাদিমের ধবল জাতের ষাঁড়। বাদ যায়নি ভুটানের গুড্ডি, পাকিস্তানি এমন আকর্ষণীয় পাকড়া বাংলাদেশে বিরল। কোরবানি আসন্ন, তাই খামারিদের বিশেষ ব্যস্ততা। নিজেরা তৈরি করে খাবার বানাই,
সেই খাবার আমরা খাওয়াই, আমরা কোনো বাইরের খাবার খাওয়াই না। এখানে গরুর মোটা তাজা করতেছি, এখানে গরু আছে প্রায় 300+। গত বছর আমরা 3টা এরকম গরু রেডি করছিলাম, তো আল্লাহর রহমতে ভালো দাম পেয়েছি। এবার করোনার প্যান্ডামিকের জন্য একটু স্লো, বাট যাচ্ছে আলহামদুলিল্লাহ। খামারটিতে কোরবানির জন্য পালন করা হচ্ছে দেশি বিদেশি জাতের ছাগলও। কোরবানিতে বিক্রির তালিকায় রয়েছে ভেড়াও। খামারে পালন করা মহিষও বিক্রি হবে। সব মিলিয়ে অর্ধশত কোটি টাকারও বেশি পশু বিক্রির আশা খামারটি থেকে। ট্রিটমেন্ট, ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং এগুলো আমরা নিয়ম মাফিক করে গেছি। ফিডিং ফর্মুলেশন এটা আমাদের যে অভিজ্ঞ কনসালটেন্ট আছে ওনার দ্বারা এই ফর্মুলেশনটা তৈরি করা। প্রাণী সম্পদ বিভাগ এমন উদ্যোক্তাকে উৎসাহিত করার জন্য কাজ করছে। এই সকল গরুর মাংস খেতে খুবই সুস্বাদু হবে, যেহেতু কোনো ধরনের হরমোন বা ইনজেকশন কোনো কিছু করে না। ব্ল্যাক অ্যাঙ্গাস, শাহিওয়াল, ফিজিয়ান সহ অন্তত 10 প্রজাতির 300 ষাঁড়, 200 ছাগল আর 250 ভেড়া ছাড়াও এরকম বিরল 6টি মহিষ কোরবানির জন্য তৈরি করেছে এই খামারে। মুন্সিগঞ্জের সাতগড়িয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ভোলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর, ইউএনওর ড্রাইভার, শিক্ষা কর্মকর্তার বাবা, ব্যাংক কর্মী ও চেয়ারম্যানের ঘনিষ্ঠজনদের দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও প্রকল্পের মালামাল দিয়ে সরকারি জমিতে দোকান তোলার অভিযোগ রয়েছে সদর উপজেলার পিআইওর বিরুদ্ধে। এসব অনিয়ম ও দুর্নীতির ঘটনা তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। দৌলতখান উপজেলার দক্ষিণ চরলামছিপাতার গ্রামের সর্দার বাড়ির 100 বছরের পুরনো ভিটার পাকা ভবনটির মালিক আব্দুর রশিদ, যার এক ছেলে সরকারি শিক্ষা কর্মকর্তা, আরেক ছেলে মাদ্রাসা শিক্ষক ও ছোট ছেলে ব্যাংক কর্মী। অথচ আব্দুর রশিদ ও তার ব্যাংক কর্মী ছেলের বউ সাদিয়া আফরোজ লিমার নামে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। আমার হাজবেন্ড একটা এজেন্ট ব্যাংকে চাকরি করে, 8,000 টাকা স্যালারি। পাশের চরপাতা গ্রামে ইউএনও অফিসের সাবেক ড্রাইভার সোহাগের নামে বরাদ্দ দেওয়া ঘরটি ডিজাইন পরিবর্তন করে নিজ খরচে পাকা ছাদ ও বারান্দা নির্মাণ করা হচ্ছে। সদর উপজেলা, পশ্চিম ইলিশা, রাজাপুর ও ভেদুরিয়া ইউনিয়নের 3টি প্রকল্পে বেশ কয়েকটি ঘরে ফ্লোর ও পিলারে ফাটল ধরেছে। পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যানের ঘনিষ্ঠদের নামে ঘর বরাদ্দেরও অভিযোগ রয়েছে। পিলারগুলো ভাঙে গেছে, বাচ্চা রইয়া থাকতে অসুবিধা, দরজা নাই, চলতে অনেক কষ্ট, পানি ওঠে, ঘর ফাইটে যাইতে আছে, জানলা ব্যাক হয়ে গেছে। পূর্ব ইলিশা গত 26 জুন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলেও নির্মাণ কাজ শেষ হতে আরো 2 সপ্তাহ সময় লাগবে। 30টার মধ্যে 26টা অলরেডি কাজ চলতেছে, 10-15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। জনপ্রতিনিধিদের এড়িয়ে বরাদ্দ দেওয়ার কারণে এমন অনিয়ম হয়েছে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। যারা না পাওয়ার যোগ্য তার অফিস, এই অনিয়মটা হচ্ছে মূলত জনপ্রতিনিধিদের এখানে বরাদ্দে অনিয়মের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানান দৌলতখান উপজেলার এই শীর্ষ কর্মকর্তা। তদন্ত কমিটি করা হয়েছে, এডিসি রেভিনিউ স্যার এটার তদন্ত করবেন। জেলায় 2 দফায় 891টি ভূমিহীন পরিবারকে ঘর বন্দোবস্ত দেওয়া হয়েছে। সময় সংবাদ, ভোলা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের 4 জন সহ অগ্নিদগ্ধ 5 জনের অবস্থাই আশঙ্কাজনক। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেদায়েত আলী খান জানান, দগ্ধদের সবারই শ্বাসতন্ত্র পুড়ে গেছে। এদের মধ্যে রাজুর 28%, তার 5 বছরের মেয়ে জান্নাতের 26% ও 3 বছরের রোজার 45% পুড়ে গেছে। এ ঘটনায় রাজুর বোন শারমিনের 10% ও প্রতিবেশী হাবিবুর রহমানের 30% পুড়ে গেছে। এদের মধ্যে 2 শিশুকে আইসিইউ এবং রাজু ও হাবিবুরকে এইচডিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শারমিনকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্বজনরা জানান, গতকাল সন্ধ্যায় নতুন গ্যাস সিলিন্ডার চুলার সাথে সংযোগ দেওয়ার পর গ্যাস বের হচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য আগুন জ্বালালে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। এরপর দ্রুত তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দুইজন আছে শিশু আর 3 জন আছে অ্যাডাল্ট। একজনের বার্ন আছে 10% ফ্লেম বার্ন, যেটাকে বলে আগুনে পোড়া, আর 4 জনের বার্নই 25%-এর উপরে। সবারই কিন্তু ইনহেলেশন বার্ন আছে। ইনহেলেশন বার্ন মানে হচ্ছে শ্বাসযন্ত্র পুড়ে গেছে। এই মুহূর্তে আশঙ্কা মুক্ত কাউকেই বলা যাবে না, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া সজীব গ্রুপের কারখানায় কজন শিশু শ্রমিক কর্মরত ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গতকাল বিকেলে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঈদ উপহার বিতরণ করতে গিয়ে তিনি কথা বলেন। এছাড়া দেশের সব শিল্প কারখানায় শিশু শ্রম বন্ধে র্যাবের পক্ষ থেকে এরই মধ্যে শ্রম অধিদপ্তরকে তাগাদা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিশুরা এখানে কাজ করেছে, এই সকল বিষয়গুলো কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ আমরা সবাই এটা খতিয়ে দেখছি এবং এইটার বিষয়ে যে যারা শ্রম অধিদপ্তর যারা আছে তারা সহ সবাই এটা দেখবে এবং এটা নিয়ে আপনারা জানেন যে এই বিষয় নিয়ে 3টা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা আশা করি একটা ভালো ধরনের একটা ব্যবস্থা হবে বলে আমরা আশা করি। আবারও ঈদে ঘরমুখ মানুষের খবর। কঠোর বিধিনিষেধ শিথিল হতেই উপচে পড়া ভিড় চোখে পড়ছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘাট এলাকায় আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, জাফর, আপনি যেমনটি বলছিলেন যে এই যে করোনার যে লকডাউন সেটি শিথিল হওয়ার পরে কিন্তু ভিড় বেড়ে গেছে। বিশেষ করে আজকে ছুটির দিনে কিন্তু ভোর রাত থেকেই শত শত যানবাহন এই শিমুলিয়া ঘাটে এসে অপেক্ষা করছে এই পদ্মা পাড়ি দেওয়ার জন্যে। কিন্তু ভিড়ের চাপের কারণে কিন্তু ফেরিগুলো খুলতে পারছে না। এখানে বহরে 17টি ফেরির মধ্যে 13টি ফেরি দিয়ে কিন্তু পারাপার চলছে। আপনি জানেন যে গতকাল 2টি ফেরি এই নৌ পরিবহন মন্ত্রী উদ্বোধন করেছেন, কিন্তু তাতে কিন্তু বহরে ফেরি বাড়েনি, কারণ এই দুটো ফেরি কিন্তু আগে থেকেই এই বহরে যুক্ত ছিল। এই নতুন ফেরি দুটি দিয়ে কিন্তু পারাপার চলতেছিল, শুধু আনুষ্ঠানিকতা হয়েছে গেলকাল। এবং এই দুটো ফেরি সহ মোট 13টি ফেরি এখন পদ্মা পাড়ি দিচ্ছে। কিন্তু এখানে প্রচণ্ড স্রোতের মধ্যে কিন্তু ওই ফেরিগুলো যথাসময়ে পৌঁছাতে পারছে না। তারা বলছেন যে স্বাভাবিক সময়ের চাইতে 1.5 গুণ সময় বেশি লাগছে, সে কারণে কিন্তু পারাপার বিলম্বিত হচ্ছে। এবং এখানে যে যানবাহনের চাপ সেটিকে সামাল দেবার জন্য নানা রকম পরিকল্পনা করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং পুলিশ প্রশাসন থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরপরেও কিন্তু আমরা দেখেছি যে রাস্তার যে মেন এই শিমুলিয়া যে বন্দরের অন্তত 3 কিলোমিটার দূরে কিন্তু কয়েকশো ট্রাক লম্বা লাইনে পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখন কিন্তু ট্রাকের চাইতে এই ছোট ছোট যানবাহন এবং পরিবহনের গাড়িকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এবং সেখানে অ্যাম্বুলেন্স এবং অন্যান্য পরিষেবার গাড়ির বাইরেও কিন্তু ছোট ছোট গাড়ি পার হচ্ছে। এবং এখানকার যে 4টি ঘাট, সেই 4টি ঘাটে কিন্তু এরকম চাপ রয়েছে। এর বাইরে যেই বেশি ভিড় রয়েছে সেটি কিন্তু লঞ্চ ঘাটে এবং এখানে স্পিড বোট কিন্তু এবারও চলাচলের অনুমতি পায়নি এবং সেটি কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পরেই কিন্তু ওই স্পিড বোট চলতে পারবে। এখন যে 87টি লঞ্চ রয়েছে সেই লঞ্চগুলোর মধ্যে কিন্তু 80টি লঞ্চকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এবং আর বাকি 7টি লঞ্চের কিন্তু বৈধ কাগজপত্র না পাওয়ার কারণে সেটি অনুমতি দেওয়া হয়নি। এবং গেলকালই কিন্তু 5টি লঞ্চকে অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে ভ্রাম্যমাণ আদালত এখানে জরিমানা করেছে। কিন্তু সার্বিক পরিস্থিতি এখানে কিন্তু যেমনটি দেখছি আমরা যে এই ঈদের ঘরমুখর যে চাপ সেটি কিন্তু শুরু হয়েছে। আর আপনারা জানেন যে এই ঈদের আরো বাকি থাকতেই এই চাপ এবং এই চাপকে আরো বেশি চাপ বাড়বে এমনটি আশা করছেন এখানকার যারা দায়িত্বশীল। তারা বলছেন যে যাত্রীদের ঢল না থাকলেও গাড়ির চাপ প্রবল হবে, কারণ লঞ্চ চলাচল শুরু হয়ে যাওয়ায় সদরঘাটে কিন্তু যাত্রীরা বেশিরভাগ লঞ্চে করে দক্ষিণাঞ্চলে যাওয়ার চেষ্টা করছেন। আর গাড়ি যাদের রয়েছে সেই গাড়িতে করে বা এই ফেরিঘাটে কাছাকাছি রয়েছে তারা কিন্তু এখানে আসছেন, কারণ রাজধানী ঢাকা থেকে শিমুলিয়া পর্যন্ত প্রায় 35 কিলোমিটার পথ। এই 35 কিলোমিটার পথ জুড়ে কিন্তু রাস্তার অবস্থা অনেক ভালো এবং দেশের একমাত্র সুপার এক্সপ্রেসওয়ে দিয়ে কিন্তু
দ্রুত ঢাকা থেকে এখানে আসা যাচ্ছে, সেই কারণে কিন্তু এখানে চাপ বেড়ে যাচ্ছে। এবং এইখানে যে ঈদে ঘরমুখী মানুষকে দ্রুত পৌঁছানোর জন্য যেই ধরনের ব্যবস্থা সেটি কিন্তু বিআইডব্লিউটিসি করতে পারেনি, কারণ এখানে ফেরি বহরে কিন্তু অন্যান্য যে ঈদের সময় তখন এর চেয়ে বেশি থাকে, কিন্তু এখানে আপনারা জানেন যে অর্ধ শতাব্দীরও প্রাচীন অনেক ফেরি রয়েছে যেগুলো স্রোতের প্রতিকূলে চলবার সক্ষমতা নেই, এবং সেই সক্ষমতা না থাকবার কারণে কিন্তু এখানে 4টি ফেরিকে নোঙর করে রাখা হয়েছে, অলস বসিয়ে রাখা হয়েছে। এবং এখানে যে এই শক্তিমান ফেরি যেগুলো রয়েছে সেগুলো আরো নিয়ে আসবার জন্য কিন্তু দায়িত্বশীলরা অনুরোধ জানিয়েছেন এবং বলেছেন যে এই ফেরিঘাটে যে অন্যান্য যেই ঈদের ঘরমুখী মানুষকে পার করার জন্য 21টি পর্যন্ত ফেরি থাকে, এবং যেহেতু এখন ভরা বর্ষা মৌসুম এবং এই মৌসুমে এখানে ফেরি বৃদ্ধি না করা হলে কিন্তু এই যে ঈদের আগে এই মানুষের দুর্ভোগ আরো বেড়ে যাবে। এবং গেলকালই কিন্তু বিকেলবেলা জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ আইন শৃঙ্খলা মিটিং হয়েছে এই লৌহজং উপজেলা মিলনায়তনে। সেখানে কিন্তু যারা যারা স্টেক হোল্ডার রয়েছেন, বিআইডব্লিউটিসি সহ লঞ্চ অন্যান্য যেসব সংশ্লিষ্ট রয়েছেন সকলকে সভা করে কিন্তু 4টি কমিটি করে দেওয়া হয়েছে। এবং এখানে যে ঈদের ঘরমুখী মানুষ তাদেরকে সেবা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, এবং এখানকার যে যাবতীয় শৃঙ্খলা আনা, বিশেষ করে স্বাস্থ্যবিধির মাধ্যমে যাতে এখানকার মানুষ পার হতে পারে সে ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের সর্বশেষ জাফর। কঠোর বিধিনিষেধ শিথিল হতেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে প্রতিনিয়তই বাড়ছে মানুষ এবং গাড়ির চাপ। সে খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। কুষ্টিয়ার মিরপুরে ভুট্টা ক্ষেত থেকে নবম শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, অভিযুক্তের সঙ্গে নিহত কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের বিষয়ে পরিবার রাজি না হওয়ায় বাসা থেকে মেয়েটিকে কৌশলে ডেকে নেয় ছেলেটি। ভুট্টা খেতে নিয়ে ছুরি দিয়ে পেটে ও গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে বলে স্বীকারোক্তি দেয় সে। এরপর বুধবার বিকেলে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ব্যবহার করেছিল তার স্বীকারোক্তি অনুযায়ী আমরা এফআইআর করার 4 ঘন্টার ভিতর আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে মূল আসামিকে গ্রেপ্তার করছি, এবং এই ঘটনায় সময় সে যে সমস্ত আলামত ব্যবহার করেছিল তার স্বীকারোক্তি অনুযায়ী সেগুলোও আমরা উদ্ধার করেছি। ফরিদপুরে মালচিং পদ্ধতিতে বর্ষাকালীন তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন শিক্ষিত যুবক বোরহান মাহমুদ। রোপণের 2 মাস না পেরোতেই পরিপক্ক হয়ে উঠেছে ক্ষেতের সব ফল। এগুলো বিক্রি করে কয়েক লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। তার এই অভাবনীয় সাফল্যে তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় বেকার যুবকরা। সুমন ইসলামের তথ্য, ছবিতে রিপোর্ট। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শিক্ষিত যুবক বোরহান মাহমুদ ইউটিউব দেখে শখের বশে নিজের 2 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে ব্ল্যাক ডায়মন্ড জাতের তরমুজ গাছ লাগিয়েছেন তিনি। 4 সপ্তাহ পর তাতে অভাবনীয় ফলন আসায় খুশি এ যুবক। মাসখানেক আগে প্রতিটি গাছ থেকে 2-3টি করে তরমুজ সংগ্রহ করা যেত। বর্তমানে তার এ ক্ষেতে 4000-এরও বেশি তরমুজ আছে। মাত্র 8 সপ্তাহে পরিপক্ক হওয়ায় গাছ থেকে ফল সংগ্রহ শুরু করেছেন তিনি। টোটাল কষ্ট হচ্ছে 80 থেকে 1 লক্ষ টাকা। এখানে আমার 4000-এর উপরে ফল এসেছে, আর আমি তো খুচরা 300, 250, 400 টাকাও সেল করতেছি। সেক্ষেত্রে আমি অ্যাভারেজ 100 টাকা পিস ধরেছি, তাতে আমার এখান থেকে 4 লাখ ক্রস করবে। কীটনাশক ব্যবহার করিনি, আমরা জাল ফাঁদ করে সিস্টেম করে আমরা কীটনাশক পোকামাকড় দমন করছি। বর্ষাকালীন ব্ল্যাক ডায়মন্ড জাতের এই তরমুজ চাষে অভাবনীয় সাফল্য দেখে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় বেকার যুবকেরা। আমি আজকে এই ক্ষেত্রে দেখতে আসছি, আমার দেখে খুব ভালো লাগছে। যারা বেকার যুবক আছে তারা যদি এই ক্ষেতটা করে তাহলে সহজেই তাদের বেকারত্ব দূর হবে। এই দেখে সামনে একটা চিন্তা ভাবনা আছে, আমরাও ক্ষেত করব। এদিকে এই ফল চাষে আগ্রহীদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা প্রযুক্তিগত সকল প্রকার সহযোগিতা তাদের দিব, যাতে করে তারা এই তরমুজ আবাদ করে উচ্চ মূল্যে বিক্রি করে তাদের বেকারত্ব দূরের সাথে সাথে অর্থের আয় করতে পারে। বেকারত্ব দূর করতে তরমুজ চাষে জেলার শিক্ষিত যুবকদের প্রশিক্ষণ দেয়া সহ সরকারি সব সুযোগ সুবিধা প্রত্যাশা করছেন স্থানীয়রা। সময় সংবাদ, ফরিদপুর। রাজশাহীতে বেআইনিভাবে টিসিবির পণ্য মজুদের ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ।
এ সময় অভিযান চালিয়ে বিভিন্ন পণ্য জব্দ করা হয়। পুলিশ জানায়, নগরীর মাস্টারপাড়া কাঁচাবাজার এলাকায় পণ্য মজুত করা হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বাজারের গুদাম থেকে টিসিবির 601 বোতল সয়াবিন তেল, 175 কেজি চিনি, 1 মণ মসুরের ডাল উদ্ধার করা হয়। আটকদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে সুন্দরবনকে বাদ দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে শরণখেলা উপজেলা প্রেস ক্লাবের সামনে মোয়াল ও মৌমাছি ক্লাবের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে সুন্দরবনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে স্থানীয় নেতৃবৃন্দও অংশ নেন। গত 16 জুন ইউনেস্কোর রিঅ্যাক্টিভ মনিটরিং মিশন সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রাখার ওপর কিছু শর্ত আরোপ করে। 1997 সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। বসন্তকালে সারা দেশে ফুলে ফলে ভরে উঠলেও নাটোরের উত্তরা গণভবনে বর্ষাকালেই যেন লেগেছে বসন্তের ছোঁয়া। ফুলে ফুলে ভরে গেছে উত্তরা গণভবন। পাশাপাশি মিনি চিড়িয়াখানার মায়াবী হরিণ ও বিভিন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণী আকর্ষণ করে দর্শনার্থীদের। এদিকে করোনায় দীর্ঘদিন বন্ধ থাকায় উত্তরা গণভবনের ভেতরের রাস্তার সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ করছে জেলা প্রশাসন। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বসন্তকালে সারা দেশে ফুলে ফুলে ভরে উঠলেও বর্ষাকালে নাটোরের উত্তরা গণভবনে লেগেছে যেন বসন্তের ছোঁয়া। ফুলে ফুলে ভরে গেছে উত্তরা গণভবন। বাতাসের সাথে ফুলের মিষ্টি গন্ধ পুরো গণভবনে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ রাজা প্রতিভানাথ রায় উনি বিভিন্ন দেশে ভ্রমণকালে বিরল প্রজাতির গাছ এনে এখানে লাগাতেন এবং এই বিরল প্রজাতির গাছ প্রায় 37 থেকে 40টা গাছ এখনো সেই রাজার আমল থেকে আছে। প্রকৃতির এই রূপের পাশাপাশি মিনি চিড়িয়াখানায় মায়াবী হরিণের দল বেঁধে ছুটে চলা দেখে চোখ জুড়িয়ে যাবে যে কারো। রয়েছে বিভিন্ন পাখিসহ নানা প্রজাতির বন্যপ্রাণী। গণভবনে একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। 20 টাকা টিকিটের বিনিময়ে উত্তরা গণভবনের সৌন্দর্য উপভোগ করা গেলেও করোনার ঊর্ধ্বগতির কারণে গত 6 মাস ধরে বন্ধ রয়েছে উত্তরা গণভবন। উত্তরা গণভবনটা এখন বন্ধ, এই জন্য আমরা এই ফুলগুলো দেখতে পাচ্ছি না। আমাদের ছেলে মেয়েও এগুলো খুব উৎসাহিত হয় বর্ষার এই ফুলগুলো দেখলে এবং খুব সুন্দর সুন্দর ফুল ফুটে। দীর্ঘদিন দর্শনার্থীদের চলাচল না থাকায় নষ্ট হওয়া পায়ে হাঁটার পথ সংস্কার চলছে। এছাড়া গণভবনটি আরও দর্শনীয় করে তুলতে প্রতি বছর বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ রোপণ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। এখানে সৌন্দর্য বর্ধনের কাজ আরও চলছে। আমরা আশা করি আগামী দিনে করোনার প্রভাব কমে আসবে এবং উত্তরা গণভবন আমরা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিতে পারবো। প্রায় 300 বছর আগে 1734 সালে রাজা দয়ারাম রায় প্রায় 42 একর জমিতে দীঘাপতিয়া রাজবাড়ি স্থাপন করেন। 1965 সালে এটিকে গভর্নর হাউস ঘোষণা করা হয় আর 1972 সালে বঙ্গবন্ধু উত্তরা গণভবন ঘোষণা করেন। সময় সংবাদ, নাটোর। নাটোরের পাইকারি বাজারে পুকুরের সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে। চাহিদা বাড়ায় দামও প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। এ বিষয়ে জানাতে নাটোর শহরের নিচা বাজারে রয়েছেন রিপোর্টার আল মামুন। ধন্যবাদ জাফর। যে বিষয়টি বলছিলেন, নাটোরে কিন্তু মাছের চাহিদা আজকে শুক্রবার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিষয়টি যেটি বলতে পারি, গত 9 জুন থেকে টানা 1 মাসের উপর লকডাউনের পর আজকে কিন্তু উন্মুক্ত হয়েছে নাটোরের মাছ বাজারগুলো সহ বিভিন্ন বাজার। আজ শুক্রবার যে প্রথম লকডাউন পরবর্তীতে আজ প্রথম যে বাজারের প্রেক্ষিতে আমরা সকাল থেকে প্রচুর ক্রেতা দেখতে পেয়েছি নাটোরের 2টি বাজারে, বিশেষ করে মাদ্রাসা মোড় বাজার এবং এই নিসা বাজার। আমি নিসা বাজারে রয়েছি। নিসা বাজারে পাইকারি বিক্রেতা থেকে খুচরা ক্রেতা কিন্তু আমরা সর্বোচ্চ পর্যায়ে দেখতে পেয়েছি, যেটি প্রেক্ষিতে এই দাম খুচরা পর্যায়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দাম কিন্তু সব ধরনের মাছের 10 থেকে 15 টাকা পর্যন্ত কেজিতে বেড়ে গেছে। যেটুকু বলতে পারি, আজ সকাল থেকে এই বাজারগুলোতে যে মাছের দাম বিক্রি হচ্ছে সেটি হচ্ছে সিলভার কাপ যে 120 থেকে 160 টাকা পর্যন্ত, রুই 180 থেকে 120 টাকা পর্যন্ত, হাঙ্গরি
135 থেকে 160 টাকা পর্যন্ত, মৃগেল 130 থেকে 180 টাকা, তেলাপিয়া যেটি 110 থেকে 120 টাকা, পাঙ্গাস 80 থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখেছি। এছাড়া যেটি বিলের মাছ, সে বিলের মাছগুলোর মধ্যে আমরা দেখেছি মোলা সেখানে 320 থেকে 400 টাকা পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে। এছাড়া চিংড়ি মাছ, দেশি চিংড়ি যেটি দেখতে পেয়েছি 600 টাকা পর্যন্ত বিক্রি হতে আমরা দেখতে পেয়েছি। একটি বিষয় যেটি আমরা বলতে পারি, নাটোর জেলায় কিন্তু 8,000 হেক্টরেতে 30,000 পুকুরের পাশাপাশি 30,000 পুকুরের পাশাপাশি এখানে কিন্তু 9টি নদী, 170টি খাল এবং বৃহত্তর চলন বিল ও হালতি বিলের সহ 35টি বিল কিন্তু এখানে রয়েছে। এই সময় বর্ষা মৌসুমে বিলের মাছ কিন্তু এখনো আসতে শুরু করেনি। মূলত 30,000 পুকুরের মাছ দিয়েই কিন্তু নাটোরের বাজারগুলো সরবরাহ হয়ে থাকে। যেটি একটি বিষয় বলতে পারি যে জেলা মৎস্য বিভাগ যেটি জানিয়েছে, তারা যেটি বলছে জেলায় প্রতি বছর প্রায় 55,000 মেট্রিক টন মাছ উৎপাদন হলে জেলার চাহিদা কিন্তু 42 থেকে 45,000 মেট্রিক টন। এর প্রেক্ষিতে কিন্তু 12 থেকে 15,000 মেট্রিক টন মাছ কিন্তু আমরা অতিরিক্ত জেলার চাহিদার বাইরেও অন্যান্য জেলায় কিন্তু সরবরাহ হয়ে থাকে। এছাড়া চলতি বছরের যে বর্ষাকাল শুরু হয়েছে, বর্ষাকালের প্রেক্ষিতে কিন্তু মাছের চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে যেটি মৎস্য অধিদপ্তর জানিয়েছে। একটি বিষয় মৎস্য অধিদপ্তর যেটি বলছে, তারা 6 মাস কিন্তু বর্ষা মৌসুমের মাছ হাওর বিল এর মাছগুলো সরবরাহ হয়ে থাকে, আর 6 মাস পুকুরের মাছগুলো সরবরাহ হয়ে থাকে। যেটি বলতে পারি আমরা জেলার যে মাছ উৎপাদন হয় তার মধ্যে কিন্তু 85% মাছই কিন্তু উৎপাদন হয়ে থাকে হাওর, বিল, নদী এবং উন্মুক্ত জলাশয়ের, এবং 5% মাছ যেটি রয়েছে সেই মাছটি পুকুরের এবং নদী ও খালে। তবে মাছ ব্যবসায়ীরা বা চাষিরা যেটুকু বলছে, দামের ঊর্ধ্বগতি থাকলে তারা যে লোকসান করেছে সে লোকসান পুষে উঠতে পারবে। তো এই ছিল জাফর আমার কাছে সর্বশেষ। নাটোরের পাইকারি মাছের বাজার থেকে সেখানকার মাছের সরবরাহ দামের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল মামুন। টিকাদান কর্মসূচির মধ্যে ইতালিতে 1 সপ্তাহের ব্যবধানে করোনা সংক্রমণের হার দ্বিগুণ বেড়েছে। এ অবস্থায় বাংলাদেশি নাগরিকদের দেশটিতে প্রবেশে চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। রোম থেকে রুমানা মাহমুদের রিপোর্ট। ইতালিতে করোনার লাগাম টানা যাচ্ছে না কোনোভাবেই। দেশটিতে মোট নাগরিকের শতকরা 43% টিকা নিলেও প্রতিদিন আক্রান্ত হচ্ছেন অনেকে। 1 সপ্তাহ আগেও আক্রান্তের হার ছিল 0.4 যা এখন বেড়ে দাঁড়িয়েছে 1.3। ইতালিতে ভ্যাকসিনের ইয়াটা অনেক ভালোই যাচ্ছে, সবাই দিচ্ছে। আমাদের নিজেদের সেফটির জন্য মাস্ক ব্যবহার করা উচিত, এবং প্রবাসী বাংলাদেশি যারা আছেন আমি মনে করব সবাই একটু এগিয়ে এসে আপনাদের সবাই টিকা গ্রহণ করা উচিত। এই অবস্থায় জনসমাগমে মাস্ক পরা সহ সামাজিক দূরত্ব মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেছে প্রশাসন। এদিকে করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে বাংলাদেশিদের ইতালিতে প্রবেশ। পরিস্থিতির বেশি অবনতি হলে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে। এর আগে আগামী 30 জুলাই পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। ঈদুল আজহা উপলক্ষে কুয়েতে এখনও জমে ওঠেনি শপিং মলগুলো। মহামারীর প্রাদুর্ভাব রোধে সরকারি বিধিনিষেধ মেনে ব্যবসা প্রতিষ্ঠান রাত 8টার মধ্যে বন্ধ করে দেয় ক্রেতা শূন্য মার্কেট। ফলে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। একই সাথে গুনতে হচ্ছে লোকসানও। কুয়েত প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবিতে রিপোর্ট। করোনার কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কুয়েতের অর্থনৈতিক উন্নয়ন। মহামারীর তাণ্ডবে লণ্ডভণ্ড ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিঃস্ব হাতে দেশে ফেরার মতো অবস্থা এখন অনেক প্রবাসী ব্যবসায়ীর।
কুয়েতের ফরওয়ানিয়া সুক আল আরবিদ মার্কেটটি দুবাই, বাহরাইন, ওমান সহ সৌদি আরবের পর্যটকদের বেশ পছন্দের। এখানে বিক্রেতাদের অধিকাংশই বাংলাদেশি। বিমান চলাচল বন্ধ থাকায় দেশগুলো থেকে পর্যটক আসতে না পারায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা বলছেন, বিধিনিষেধের কারণে মার্কেটগুলো এখন প্রায় ক্রেতাশূন্য। বিমান বন্ধ, বিমানের জন্য বাইরে কান্ট্রির কোনো কাস্টমার আসতেছে না, যেমন সৌদি, ওমান, বাহরাইন, কাতার, কোনো কাস্টমারই আসতে পারতেছে না। তো এর জন্য আমাদের ব্যবসা বাণিজ্য মন্দা, ভালো না। ঈদের এই আগ মুহূর্তটা যে আজকে কালকে এরকম আমাদের আগে অনেক বেচা কিনার দম থাকতো, আমাদের মানে রেনি দেনি অনেক বড় বড় হইতো। যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতি ঠিক না হবে ততদিন পর্যন্ত আসলে ঠিক হওয়াটা আমরা মনে করছি না যে এরকম হবে। যদি করোনার পরিস্থিতিটা, লকডাউন, এগুলো সমস্ত সবকিছু শিথিল হয় তখনই হয়তো ব্যবসা বাণিজ্য ঠিক হবে। এদিকে ঈদ উল ফিতরের দিন থেকে কারফিউ তুলে নিলেও রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করে দিতে হচ্ছে। ফলে জমে উঠছে না বেচাকেনা। দোকান ভাড়া ও শ্রমিকদের বেতন ভাতা দিতেও হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। সময় সংবাদ, কুয়েত। আবারও দেশের করোনা পরিস্থিতির খবর। ময়মনসিংহ মেডিকেলে ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আইসিইউ শয্যার সংকটও বাড়ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হারুন, ময়মনসিংহের করোনা পরিস্থিতির কথা যদি একটু বলি, এটি হচ্ছে যে বিগত 15-16 দিন যাবৎ কিন্তু প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। অর্থাৎ প্রতিদিনই কিন্তু রোগীর প্রচুর চাপ। আমরা এখানে হাসপাতালে করোনা এইবারের করোনা পরিস্থিতি বাড়ার পর থেকে প্রতিদিনই আমরা এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সংবাদ সংগ্রহের জন্য এসে থাকি এবং এসে যে বিষয়টি দেখি সেটি হচ্ছে যে সারাদিনই বিভিন্ন এলাকা থেকে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের লোকজন আসছেন, রোগী আসছেন। এটি হচ্ছে ময়মনসিংহ জেলা এবং ময়মনসিংহ জেলা ছাড়াও ময়মনসিংহ বিভাগের অন্যান্য জেলা এবং পার্শ্ববর্তী ঢাকা জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ সহ রংপুর বিভাগের কুড়িগ্রাম থেকেও এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীরা এসে থাকেন এবং যার কারণে এখানে প্রচুর রোগীর চাপ। আমরা দেখেছি যে এইবারের যে করোনার প্রাদুর্ভাব যেটি শুরু হয়েছে, এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 210 বেডের করোনা ইউনিটে 40-50 জন রোগী ভর্তি ছিল, কিন্তু হঠাৎ করে রোগীর অবস্থা এখন এত বেড়েছে যে বর্তমানে আমরা গতকালকের যে হিসাব আমাদের কাছে আছে, গতকালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমরা যে হিসাব পেয়েছি, ময়মনসিংহ মেডিকেল কলেজের করোনা ইউনিটে 480 জন রোগী ভর্তি ছিলেন এবং আজকে হয়তো কিছুক্ষণ পরে সকাল 9টার পরে আমরা বিগত 24 ঘন্টার যে আপডেট সেই তথ্যটি পাবো। সেটি পাওয়ার পর আসলে জানা যাবে যে এখন আজকের কি পরিস্থিতি। তো এখানে এই 480 জন রোগী ভর্তি আছেন। আমরা হাসপাতাল এবং সূত্র এবং রোগীর স্বজনদের সাথে কথা বলে যে বিষয়টি জেনেছি সেটি হচ্ছে যে এখন কিন্তু আর বেড সংকলন হচ্ছে না। অনেক রোগী বেড ছাড়াও মেঝেতে অবস্থান করছেন এবং সবচেয়ে বেশি সমস্যা যেটি হচ্ছে আইসিইউর সংকট। এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন আগেও মাত্র 8টি আইসিইউ ছিল, কিন্তু এই রোগীর চাপের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ আরও বেশ কয়েকটি আইসিইউ বাড়িয়েছে। এখন 22টি আইসিইউ দিয়ে সেই সেবা কার্যক্রম যেটি চলছে, কিন্তু সেই আইসিইউতে প্রচুর রোগীর চাপ। অর্থাৎ যে 22টি আইসিইউ আছে তা দিয়ে আসলে কোনোভাবেই এই রোগীর যে অবস্থা সেটি সংকলন করা যাচ্ছে না, যার কারণে সিরিয়াল দিয়ে আইসিইউতে রোগী নেওয়া হচ্ছে এবং 2 দিন 3 দিন আগে সিরিয়াল দিয়েও আসলে আইসিইউর বেড সেটি পাওয়া যাচ্ছে না। গত 9 দিনের হিসাব যদি আমরা বলি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মারা গিয়েছেন 137 জন এবং এই এখন পর্যন্ত ময়মনসিংহ অঞ্চলে করোনায় আক্রান্ত হয়েছেন 2300-র কাছাকাছি গতকালকের হিসাব অনুযায়ী আমরা জানি। গতকালকেও 232 জন ময়মনসিংহ জেলায় করোনা শনাক্ত হয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা পরিস্থিতির খবর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সে অঞ্চলের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিল রিপোর্টার হারুনুর। 800 বছরেরও বেশি সময় ধরে নানা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আয়ারল্যান্ডের ওয়েক্সফোর্ড কাউন্টির জনসটাউন ক্যাসল। প্রথম বিশ্বযুদ্ধে রয়্যাল নেভাল এয়ার সার্ভিসের বিমান ঘাঁটিও ছিল এটি। আয়ারল্যান্ড থেকে সেই ঐতিহাসিক প্রাসাদের অজানা কথাগুলো জানাচ্ছেন সহকর্মী সৈয়দ জুয়েল।
1200 শতাব্দীতে অ্যাজমন্ড পরিবার জনস্টাউন ক্যাসেলটি নির্মাণ করেন। এই পরিবারের কাছ থেকে 1692 সালে প্রাসাদটি কিনে নেয় গ্রেগান পরিবার। এরপর 1800 শতাব্দীতে প্রাসাদটি সংস্কার ও বর্ধিত করা হয়। 1922 সাল পর্যন্ত চার্লস ফিটজেরাল্ডের পরিবার ছিল এটির মালিক। প্রাসাদের ভেতরে ও বাইরে ঘুরে বেড়ায় অনেক ময়ূর। মূল প্রাসাদের প্রবেশপথের ডান দিকে রয়েছে একটি কৃষি জাদুঘর, যেখানে রয়েছে বিলুপ্ত অনেক কৃষি সরঞ্জামাদি। জনস্টাউন ক্যাসেলের ভেতরের খোদাই করা নানা ভাস্কর্য এখনো জানান দেয় শত শত বছরের ইতিহাস ও ঐতিহ্যের। এখানে অনেক হাজার হাজার বছর পুরনো অনেক মেশিনারি জিনিসপত্র রয়েছে, যেগুলো দেখলে আসলে অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে। দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসে এই জনস্টাউন ক্যাসেলের এই সৌন্দর্য উপভোগ করার জন্য। 150 একর জুড়ে নির্মিত প্রাসাদটি প্রথম বিশ্বযুদ্ধের সময় রয়্যাল নেভাল এয়ার সার্ভিসের বিমানগুলো এখান থেকেই পরিচালিত হতো। আয়ারল্যান্ডের যে কয়টি ক্যাসেল রয়েছে তার মাঝে জনস্টাউন ক্যাসেলটি অন্যতম। বিশেষ করে এর চারিদিকে সবুজ বনায়ন, ঝর্ণাধারা ও ময়ূরের ছুটে চলা দেখে যে কোনো দর্শনার্থী হারিয়ে যাবেন সুন্দরের মাঝে। আয়ারল্যান্ডের জনস্টাউন ক্যাসেল থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। অবশেষে অপেক্ষার অবসান ঘটল বাংলাদেশের। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার 15 ঘন্টা আগে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেইলরকে অধিনায়ক করে 16 জনের স্কোয়াড দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ম্যাচ পূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ দল নিয়ে কোনো উত্তর দিতে পারেননি তামিম ইকবাল, কারণ নিয়ম অনুযায়ী ততক্ষণ স্কোয়াড ঘোষণা করার কথা থাকলেও তা মানেনি স্বাগতিকরা। দিন পেরিয়ে রাতে তারা ঘোষণা করেছে নিজেদের স্কোয়াড। টেস্টের পর ওয়ানডেতেও সেখানে জায়গা হয়নি শন উইলিয়ামস এবং ক্রেগ আরভিনের। তবে মার্চের পর আবারও দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার সিকান্দার রাজা। স্কোয়াডে নতুন মুখ আছেন 3 জন, তাদিও নাসে মারুমানি, ডিয়ন মায়ার্স এবং মিল্টন সুম্বা। এছাড়া বাকি সদস্যরা হলেন রায়ান বার্ল্ট, রেজিস টাকাভা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, কামুন হুকাময়ে, ম্যাথভারে, মারুমা, মাসাকাজ্জা, মুজাবারানি, নাগারাবা এবং তিরিপানো। শতভাগ ফিট নন তামিম ইকবাল, তবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন টাইগার অধিনায়ক, জানিয়েছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতে হবে ক্রিকেটারদের। তিনি আরও বলেন, টিম কম্বিনেশন যাই হোক, আইসিসি সুপার লিগের পয়েন্টের হিসেবে প্রথম ম্যাচ জয়টা খুবই গুরুত্বপূর্ণ। ইনজুরিটা পুরনো, তবে শ্রীলঙ্কা সফর আর ঢাকা প্রিমিয়ার লিগে নতুন করে জেকে বসেছে সেটাই। হাঁটুর ইনজুরিতে খেলেননি জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ। তবে ওয়ানডেতে আবারও দায়িত্ব বুঝে নিচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল। সিনিয়র ক্রিকেটার দলে ফেরায় স্বস্তিতে সংশ্লিষ্টরা, কিন্তু চোট নিয়ে শঙ্কা ফেলে দেয়া যায় না। তামিমের তো ইনজুরি একটা আছে, আপনারা সবাই জানেন, সেটা নিয়েই ও খেলছে। এই যে বিশ্রামটা পেয়েছিল টেস্টের সময়, এই বিশ্রামটা কিছুটা হলেও ওর কাজে লেগেছে। আশা করছি যে ওয়ানডে সিরিজটা ও ওরকে এই ইনজুরির মধ্যে দিয়েই যেতে হবে। এটা ও কতখানি অ্যাবজর্ব করতে পারে সেটাই হলো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ব্যাপার। আশা করছি যে ওয়ানডে সিরিজটা পার করে দিতে পারবে, তারপরে হয়তো ওকে একটা লম্বা সময় বিশ্রামে যেতে হতে পারে। পারিবারিক কারণে থাকছেন না মুশফিকুর রহিম। মিডল অর্ডারে বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ ধরা হয় যাকে, তার অনুপস্থিতিতে বড় সড় দায়িত্ব থাকবে বাকিদের কাঁধে। অনিয়মিত কেউ সুযোগ পেলে তার উপরও নজর থাকবে নির্বাচকদের। মুশফিককে না পাওয়াটা একটা অনেক বড় ধাক্কা আমাদের জন্য, বাট অবশ্যই একটা জিনিস আপনি বুঝতে হবে, ফ্যামিলি সবার আগে। তারপর আমাদের দলে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা আশাবাদী। মুশফিক, সাকিব, তামিম, মাহমুদুল, এদের শূন্যস্থান পূরণ করাটা সহজ নয়। আশা করি সেই সুযোগটা যারাই যেই সুযোগটা পাবেন সেজন্য সুযোগটা সঠিকভাবে কাজে লাগাবে। প্রতিপক্ষ হিসেবে তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ে। 3 ম্যাচ সিরিজ থেকে আইসিসি সুপার লিগের টেবিলে 30 পয়েন্ট যোগ করবে তামিম সাকিবরা, এমন প্রত্যাশা স্বাভাবিকই। কিন্তু শুরুতেই অত দূর ভাবতে চান না নির্বাচকরা। কোনো সিরিজ শুরু হওয়ার আগেই একদম যদি 3টা ম্যাচ থাকে 3 নিলে বিশ্বাস করি না। আমি সবসময় বিশ্বাস করি 1 বাই 1 এগোতে। আমার রেজাল্ট দিতে হোক, আমার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচটা। সিরিজ জিততে চাই প্রথম কথা, তারপরে যদি সম্ভব হয় সবগুলো ম্যাচ জিততে চাই। তবে টেস্ট সিরিজের পারফরম্যান্স দেখে আত্মবিশ্বাসী হাবিবুল বাশার, বলছেন দল আছে ভালো শেপেই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আইসিসি ওয়ানডে সুপার লিগে দেশের বাইরে নিজেদের দ্বিতীয় সিরিজ বাংলাদেশের। প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ডে এগিয়ে থাকবে বাংলাদেশই। তবে নিজেদের মাটিতে ওয়ানডে সুপার লিগে পাকিস্তানকে হারিয়েছে জিম্বাবুয়ে, তাই সুপার লিগের দ্বিতীয় স্থান ধরে রাখতে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জেই পড়তে হবে। বিস্তারিত প্রতিবেদনে।
2023 বিশ্বকাপের বাছাই পর্ব আইসিসি ওয়ানডে সুপার লিগ। প্রায় 3 বছরে 13টি দেশ হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলবে 8টি করে সিরিজ। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে দারুণভাবে সুপার লিগের যাত্রা শুরু হয় টাইগারদের। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশে ছন্দপতন। তবে গেল মে মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ব্যবধানের সিরিজ জয় বাংলাদেশকে তুলে আনে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ওয়ানডে সুপার লিগে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে সিরিজগুলো। চলমান লিগে নিজেদের দ্বিতীয় অ্যাওয়ে সিরিজ বাংলাদেশের। সুপার লিগের পয়েন্ট টেবিলে নজর দিলে দেখা যাবে শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মাত্রই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় করা 3 লায়নদের 15 ম্যাচে 9টিতেই জয় আছে। পরের অবস্থানে আছে বাংলাদেশ। 5 জয় তামিম ইকবালের দলের সংগ্রহ 50 পয়েন্ট। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এখন পর্যন্ত 2টি সিরিজ খেলেছে। 6 ম্যাচে তাদের ঝুলিতে 40 পয়েন্ট। তাদের সমান পয়েন্ট পাকিস্তানের, তবে তারা ম্যাচ খেলেছে 9টি। ইংল্যান্ডের পর সবচেয়ে বেশি 11 ম্যাচ খেলা আয়ারল্যান্ড এখন পর্যন্ত পেয়েছে 35 পয়েন্ট। মাত্রই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পাওয়া আইরিশরা আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর আর মাঠে নামা হয়নি নিউজিল্যান্ডের। জিম্বাবুয়ে সুপার লিগে বাংলাদেশের চতুর্থ প্রতিপক্ষ। এরপর হোম ও অ্যাওয়েতে আরও 4টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। অক্টোবরে ইংল্যান্ড আসবে 3 ম্যাচের সিরিজ খেলতে। এরপর আফগানদের বিপক্ষেও নিজেদের মাটিতে খেলার কথা রয়েছে। তবে কঠিন চ্যালেঞ্জ শেষ 2 সিরিজে। দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে 2টি সিরিজই অ্যাওয়েতে। ওয়ানডে সুপার লিগে শীর্ষ 5 রান সংগ্রহের তালিকায় আছেন মুশফিকুর রহিম। তবে ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহার করায় তালিকায় আর আগাতে পারছেন না মিস্টার ডিপেন্ডেবল। তবে সুযোগ আছে মুস্তাফিজের। এখন পর্যন্ত 15 উইকেট শিকার করেছেন কাটার মাস্টার। ডেভিড উইলি, অ্যাডাম জাম্পা ও ক্রেইগ ইয়াং 3 জনেরই আছে 17 উইকেট। প্রথম ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও মুস্তাফিজের সামনে সুযোগ আছে শীর্ষে যাবার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে 2 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। যাচ্ছি তার কাছে। ইউসুফ, জাফর, আসলে পাটুরিয়া দৌলতদিয়া নোটে কিন্তু আজকে শুক্রবার থাকাতে কিন্তু বেশ যানবাহন এবং যাত্রীর চাপ রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমি 3 নাম্বার ঘাটে রয়েছি। এই 3 নাম্বার ঘাটে কিন্তু এই মুহূর্তে কোনো ফেরি না থাকাতে কিন্তু আসলে যাত্রী এবং যানবাহনও নেই। অর্থাৎ একজন পুলিশের যে কন্ট্রোল রুম আছে পাটুরিয়া ঘাট এলাকা, সেখান থেকে কিন্তু 3 কিলোমিটার পর্যন্ত বাসের যে একটা লম্বা সারি আমি দেখেছি এবং কিন্তু ছোট বেশ চাপ রয়েছে। এখন কিন্তু 4 নাম্বার 5 নাম্বার ঘাটে লোড আনলোড চলছে, যার কারণে কিন্তু এখানে আসলে একটু জনমানব কম থাকলেও ওই ঘাটগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। তবে সেটা কিন্তু সকাল থেকেই আসলে সময় গ্রহণের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে যানবাহন ও যাত্রীর সংখ্যাও কিন্তু বাড়ছে। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া নোটে দৌলতদিয়া প্রান্তেও কিন্তু এই মুহূর্তে কমপক্ষে শতাধিক আসলে ট্রাক, যারা পশুবাহী যে ট্রাকগুলো, সেগুলো কিন্তু অপেক্ষামান রয়েছে। এবং যদি বলি পাটুরিয়া দৌলতদিয়া উভয় ঘাট এলাকাতে কমপক্ষে আসলে সহস্রাধিক যানবাহন এখন পারের অপেক্ষায় রয়েছে। সেই ক্ষেত্রে ছোট গলি যে যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনের সংখ্যাটা কিন্তু বেশ রয়েছে এবং তারা কিন্তু অপেক্ষা না থাকলেও এটি আসলে তারা পার হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা আসলে ফেরিতে আসলে কানায় কানায় পূর্ণ হয়ে কিন্তু যানবাহনগুলো যাচ্ছে। তবে সেটা যেটা একদম ঠাসা বা খুব ভিড়, একদম মানুষে একদম ওই রকম কিন্তু নেই, এটা একদম ঢল মানুষের, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে আসলে আরিচা, কাজিরহাট এবং পাটুরিয়া দৌলতদিয়া নোটে এর সংখ্যাটা যে সময় সময় বাড়ছে। অন্যদিকে কিন্তু পুলিশ প্রশাসন এবং যারা ঘাট কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। কারণ হচ্ছে কি, 9টার পরে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর আসলে একটি প্রোগ্রাম ঘাট এলাকাতে রয়েছে। ঘাট এলাকা পরিদর্শন করবে এবং
আরিচা কাজিরহাট রোডেও দেখবেন, এবং 600 কোটি টাকার যে এই যে পাটুরিয়া দৌলতদিয়ার যে একটি আসলে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা কাজ করবে। তো এই মুহূর্তে একটি আসলে ফেরি আসলে পাটুরিয়া 3 নম্বর ঘাটে এসে লেগেছে। সেই ক্ষেত্রে যদি আপনাকে একটু দেখাই, তো ঘাট এলাকাতে কিন্তু আসলে মানুষের ভিড় যত সময় যাচ্ছে তত কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু দৌলতদিয়া প্রান্ত থেকে যে আসলে যানবাহন এবং যাত্রীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বেড়ে চলেছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখছি যে পশুবাহী যে যানবাহন এবং যাত্রী তা কিন্তু ঠিক আসলে চলে আসছে, এবং বেলা বাড়ার সাথে সাথে ঈদের মাত্র 4 দিন বাকি রয়েছে। এই 4 দিন বাকি থাকায় কিন্তু অনেকেই আগে ভাগে ঈদে বাড়তে যাচ্ছে। তবে আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা আমাকে জানিয়েছে যে এই যে লম্বা সারি রয়েছে বাসের, সেই বাসে কিন্তু তাদের 3 থেকে 4 ঘন্টা তাদের অপেক্ষা করতে হচ্ছে, এবং অনেকে কিন্তু এই সকালের দিকটায় তারা কিন্তু এই ঘাট এলাকায় যে ঈদের সময় যে ব্যবস্থাটা নেওয়া হয় তা আসলে সেই ব্যবস্থাটা এই ঈদে কিন্তু তা নেওয়া হয়নি, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন খাদ্য এবং পানি এবং খাবারের সমস্যা থেকে শুরু করে পয় নিষ্কাশনের সমস্যা তাদের মধ্যে আসলে রয়েছে। আর সেই ক্ষেত্রে কিন্তু এই ঘাট এলাকাতে একটি বিষয় হচ্ছে কি, যখন গণপরিবহন কালকে থেকে শুরু হয়েছে সেই দিকে কিন্তু চাঞ্চল্যতার একটা অবস্থা কিন্তু ঘাট এলাকাতে সৃষ্টি হয়েছে। অন্যদিকে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে মোট 20টি ফেরির মধ্যে এই মুহূর্তে কিন্তু মাত্র 18টি ফেরি চলাচল করছে, এবং সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় এখন ঘাট এলাকায় রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের পাটুরিয়া থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার দিন থেকেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি, লঞ্চে ভিড়, সড়কেও একই অবস্থা। সারা দেশে করোনায় 226 জনের মৃত্যু, টিকার বয়সসীমা 18 করার চিন্তা ভাবনা। ভাষাঞ্চরে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। শতাধিক পুকুরে ছাড়া হচ্ছে লাখ লাখ মাছের পোনা, দেয়া হবে অন্য সহায়তাও। প্যাকেটের গায়ে লেখা থাকলেও গুঁড়ো দুধে নেই পুষ্টি উপাদান, ডিএসসিসির অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য। লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি বিএসটিআই এর। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।